আচ্ছা, আমরা গতদিন আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজি নিয়ে মানে পড়াশোনা শুরু করছিলাম। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখছিলাম যে আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজির ভিতরে আনইনফর্মড বলার কারণটা ছিল হচ্ছে এখানে প্রবলেম ডেফিনেশন বাদে অন্য কোনো ধরনের ইনফরমেশন থাকবে না। তো আমরা শেষের দিকে, মানে এই চ্যাপ্টারে তো বেশি কিছু নাই, আমরা পরবর্তী নতুন একটা টপিক শুরু করব একটু পরেই। তো তখন আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে অন্য ইনফরমেশন বলতে আসলে কি বোঝায়। তো এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অন্য কোনো ইনফরমেশন থাকে না, তো সেই ক্যাটাগরির মধ্যে পড়ে হচ্ছে এই কয়েকটা প্রবলেম, যেমন বিএফএস, ইউনিফর্ম কস্ট সার্চ, তারপর আমাদের যেটা আছে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ, ডেপথ লিমিটেড সার্চ, আর একটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। তো আমরা বিএফএস নিয়ে অলরেডি অনেক কথাবার্তা বলে ফেলছি এবং এটার কমপ্লেক্সিটি নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে। ইউনিফর্ম কস্ট সার্চ নিয়েও কিছুটা বলা হয়েছিল। এখানে ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে আমাদের যেটা কি বলে মাথায় রাখতে হবে যে এই ইউনিফর্ম কস্ট সার্চটা কাইন্ড অফ বিএফএস এর মতোই কাজ করে, যেখানে লোয়েস্ট কস্ট নোডগুলোকে আগে এক্সপ্যান্ড করা হয়। ঠিক আছে, মানে লিস্ট কস্ট নোডগুলোকে সবসময় প্রথম প্রায়োরিটিতে এক্সপ্যান্ড করা হয়। তো এইটার সাথে আমি বলছিলাম যে ডায়াক্সট্রা অ্যালগরিদম, সেটার মিল আছে। ডায়াক্সট্রাতে যেটা হয় বিএফএস এর উপরেই কাজ করা হয়, কিন্তু যে নোডগুলা থেকে একটা প্যারেন্ট থেকে একটা চাইল্ডে যাওয়ার সময় শুধুমাত্র যে নোডগুলোর কস্ট কম সেগুলোকে আগে ট্রাভার্স করা হয় ডায়াক্সট্রার ক্ষেত্রে, শর্টেস্ট পাথ বের করার জন্য। তো ওইটার সিমিলারিটি এখানে আছে। তো ওইটা আপনারা একটু দেখে নিতে বলছিলাম আপনাদেরকে। আমাদের যেটা আসবে এখন বিএফএস, সরি সরি ডিএফএস। ডিএফএস অলরেডি আমরা জানি, আমরা ল্যাবেও হয়তো বা অনেকেই করে ফেলছি। তা জাস্ট আমি খুবই সিম্পল ভাবে বলি যে ডিএফএস এর ক্ষেত্রে রিকার্সিভ ওয়েতে কাজ করা যায়, আবার স্ট্যাক বেসড অ্যাপ্রোচে কাজ করা যায়। হ্যাঁ, তো রিকার্সিভ অ্যাপ্রোচে কাজ করলে জিনিসটার ক্লিয়ারিটিটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার আসে। সো ডিএফএস এ যেটা হয়, যদি আমরা কি বলে স্ট্যাক বেসড অপারেশন করে থাকি, তাহলে আমাদের যেটা হয় যে লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্যাক, যেটা প্রপার্টি, সেটা ইউজ করতে হয়। তো এখানে কিউ নাম দিলেও লাস্ট ইন ফার্স্ট আউট অপারেশনের কারণে এটাকে আসলে স্ট্যাকই বলা হয়। এটা আসলে কিউ না, মানে এক ধরনের কিউ, কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট অপারেশনের কারণে এটা আমরা চিনে থাকবো স্ট্যাক আকারে। তো যে কাজটা করা হয় বেসিক্যালি যে আহ, আমরা আমাদের একটা ডেপথ সোর্স নোড থেকে স্টার্ট করি। সোর্স নোড থেকে স্টার্ট করলে সেই নোডের যে চাইল্ড গুলো আছে তার ডেপথে যাওয়ার ট্রাই করি। হ্যাঁ, যদি আমরা স্ট্যাক বেসড করি তাহলে জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে এক্সপ্যানশনটা। কিন্তু যদি আমরা রিকার্সিভ ওয়েতে চিন্তা করি তাহলে যেটা হবে, তো সোর্স নোড যদি আমরা এটা ধরি, এটা থেকে আমরা ডেপথে যাব বলতে চাইল্ডে ভিজিট করা বোঝায়। সোর্স নোড থেকে আমরা চাইল্ডে গেলাম, আবার যখন এইখানে চাইল্ড হিসেবে আসলো, তো মানে এই বি এর কাছে যখন আসলো তখন বি হচ্ছে প্যারেন্ট হিসেবে কাজ করবে। তো বি এর যে চাইল্ড আছে সেখানে ট্রাভার্স করবে। দেন ডি ডি থেকে হচ্ছে তার চাইল্ড যেটা আছে এইচ এ ট্রাভার্স করবে। এইচ থেকে যেহেতু আর কোথাও অপশন নাই যাওয়ার, সো রিটার্ন করবে ডি তে, এবং ডি থেকে আই তে যাওয়ার ট্রাই করবে। তো এইভাবে আসলে রিকার্সিভলি বিষয়টা ঘটে থাকে। ঠিক আছে। আর যদি স্ট্যাক বেসড ইউজ করা হয়, স্ট্যাক বেসড ইউজ করলে নোটগুলা একটার পর একটা স্ট্যাকের মধ্যে পুশ করা হবে। তো যে নোটটা সবার আগে থাকবে সেই নোটটা নিয়ে তার চাইল্ডকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে। সো এখানে ডি তে রিটার্ন করার পর ডি যদি দেখে যে আমার আর কোনো চাইল্ড অবশিষ্ট নাই, সো সে তখন বি এর কাছে আবার ব্যাক করবে। এইটাই হয়ে থাকে ডিএফএস এর ক্ষেত্রে। তো এখন বি থেকে কোন দিকে যাবে বলেন? বি থেকে কোথায় যেতে পারে? স্যার ডি থেকে ইতে ইতে যাবে। হ্যাঁ, বি থেকে ই তে যাচ্ছে, ই থেকে আবার জে তে হ্যাঁ রিটার্ন হ্যাঁ যেটা। করবে, দেন আবার ই থেকে কে তে আবার রিটার্ন করবে,
এইভাবে আলটিমেটলি কি এর যদি আর কোনো অপশন না থাকে আবার তার প্যারেন্টের কাছে রিটার্ন করবে, এবং বি হচ্ছে আলটিমেটলি রুটের কাছে রিটার্ন করবে। এবং তখন এ হচ্ছে তার নেক্সট যে চাইল্ড ব্রাঞ্চ আছে সেটাতে ট্রাভার্স করবে। তো এইভাবে আসলে ডিএফএসটা ঘটে থাকে যদি আমরা রিকার্শনটা ইউজ করি। আর এখানে যে সিমুলেশনটা দেখানো হয়েছে স্লাইডে, এটা হচ্ছে স্ট্যাক বেসড সিমুলেশন দেখানো হয়েছে। তো স্ট্যাক বেসডে যেটা করা হয়েছে, প্রথমে স্ট্যাকের ভিতরে এ থাকবে, ভালো কথা থাকলো। এরপরে ধরেন সি আছে, থাকলো সি এর পরে হচ্ছে বি আছে, বি ইনসার্টেড হয়েছে স্ট্যাকের ভিতরে। এখন যেহেতু বর্তমানে এর কাজ আপাতত শেষে, যতগুলো চাইল্ড ছিল সবাইকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করা শেষ। নেক্সট কাজ হবে কি, স্ট্যাকের উপরে যেটা আছে সেইটাকে এক্সপ্যান্ড করা। অর্থাৎ এই নোডটা স্ট্যাক থেকে বের হয়ে যাবে এবং এইটার কে এক্সপ্যান্ড করে আদার্স যে নোড আছে সেগুলোকে ইনসার্ট করা হবে। এটা হচ্ছে স্ট্যাক বেসড অ্যাপ্রোচ। তো এইটা দেখেন যে বি নোডটা ধরেন যে এখানে বের হয়ে গেছে। হ্যাঁ, বি নোডটা বের হয়ে গেছে এখান থেকে। কই গেল? বি নোডটা বের হওয়ার পরে বি এর যে চাইল্ড গুলো ছিল ই এবং হচ্ছে ডি, ই কে পুশ করা হবে স্ট্যাকে এবং ডি কে পুশ করা হবে স্ট্যাকে। এটা কিন্তু এখন কাজ শেষ হয় না, এটা চুপচাপ বসে আছে। তো এরপরে যেটা হবে যে আহ, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাকের টপে আছে যে ডি। সো ডি বের হয়ে আসবে, থাকবে হচ্ছে আমাদের ডি বের হওয়ার কারণে যে চাইল্ড গুলো আছে সেটা হচ্ছে এইচ, অথবা আই। আই আগে ইনসার্ট হবে ধরলাম, আই ইনসার্ট হবে, তারপর হচ্ছে এইচ ইনসার্ট হবে। ঠিক আছে, তো এইভাবে ইনসার্টেড হচ্ছে। এরপরে আই এবং এইচ এর পরে আমাদের হয়তো বা নেক্সট ইটারেশনে এইচটাকে বের করতে হবে। এখন এইচ এর যেহেতু আর কোনো যাওয়ার অপশন ছিল না, তো তখন এইচ শুধু শুধু স্ট্যাক থেকে বের হয়ে যাবে। এরপরে হচ্ছে ধরেন আমাদের পরবর্তী যে নোড আছে আই, সেই আই নোডটা নিয়ে কাজ করতে হবে। এভাবে আস্তে আস্তে সবগুলো যখন রিটার্ন হতে থাকবে তখন একটার পর একটা, মানে আই এর পর কাজ শেষ হয়ে গেলে ই ব্রাঞ্চে যাবে। ঠিক একইভাবে ই এর যে সকল চাইল্ড ছিল জে কে, তারা আবার ইনসার্টেড হবে। এটা একটা সিকোয়েন্স অনুযায়ী ইনসার্টেড হইতে পারে, আবার অন্য সিকোয়েন্স অনুযায়ী হইতে পারে। এখানে কোন চাইল্ডটা আগে ঢুকবে কোন চাইল্ডটা পরে ঢুকবে এটা আসলে ডিপেন্ড করবে আপনার ডিজাইন কিভাবে আপনি করতে চাচ্ছেন সেটার উপরে। ঠিক আছে, সবসময় যেরকম বাম পাশেরটাই পরে ঢুকবে ডান পাশেরটা আগে ঢুকবে এমনটা নাও হতে পারে। আপনি যদি চান তাহলে ডান পাশেরটাকে আগে স্ট্যাকে ইনসার্ট করতে পারেন, এবং অথবা বাম পাশেরটাকে আগে স্ট্যাকের ভিতরে ইনসার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় ইউনিফর্ম সিকোয়েন্স ফলো করতে হবে। যদি আমি ডান পাশের চাইল্ডকে আগে স্ট্যাকে পুশ করি, তাহলে সব সময় প্রত্যেকটা প্যারেন্টের ক্ষেত্রে ডান পাশের চাইল্ডকে আগে পুশ করতে হবে। অর্থাৎ অপারেশনের মধ্যে ইউনিফর্মিটি থাকতে হবে। এইভাবে আসলে স্ট্যাক বেসড অপারেশনটা কাজ করে। আমি পার্সোনালি হচ্ছে রিকার্সিভ অপারেশন যেটা ডিএফএস রেখেছে সেটা প্রেফার করে থাকি। আমি জানি না আপনাদের কি আর কি প্রেফারেন্স, কিন্তু আপনাদের ম্যানুয়ালে হয়তো বা রিকার্সিভ ফাংশনের কথাই বলা আছে আপনাদের যদি ডিএফএস ল্যাবটা করে থাকি। আচ্ছা, তো ডেপথ ফার্স্ট সার্চের যদি আমরা ওই চারটা প্যারামিটার যদি হিসাব করি, কমপ্লিটনেস, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এবং অপটিমালির দিক থেকে, তো ডিএফএস আসলে কমপ্লিট কিনা, প্রথম কোশ্চেন আসবে এটা যে ডিএফএস কমপ্লিট কিনা। এটা তখনই কমপ্লিট হবে যদি গ্রাফের ডেপথ হচ্ছে ফাইনাইট হয়। ফাইনাইট মানে হচ্ছে একটা লিমিটের মধ্যে আছে গ্রাফের ডেপথটা, মানে বিশাল কোনো গ্রাফ না, ইনফিনিটি কোনো ডেপথ নাই, এরকম যদি কোনো গ্রাফ হয়ে থাকে তাহলে এটা কমপ্লিট। কিন্তু কমপ্লিট হবে না তখনই যদি গ্রাফটা ইনফাইনাইট ডেপথ হয়। টাইম কমপ্লেক্সিটি এটা আমাদের ওই কি বলে বিএফএস এর মতোই টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি এটাও বিএফএস এর মতোই, পি মাল্টিপ্লাইড বাই এম। ঠিক আছে, মানে প্রত্যেকটা নোটকে আমার ধরেন যে যদি মেমোরিতে রাখতে হয়, কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের বিএফএস এ যেরকম কাজ করছিলাম সেরকমই একটা স্পেস কমপ্লেক্সিটি লাগবে যদি স্ট্যাক বেসড অপারেশনে যাই। কিন্তু যদি রিকার্সিভ অপারেশনে যাই তাহলে কিন্তু আমাদের মেমোরি এতটা লাগবে না। এইটা হচ্ছে রিকার্শনের সুবিধা। যদি স্ট্যাক বেসড অপারেশনে যাই
তাহলে এই নোটগুলোকে স্ট্যাকের মধ্যে পুশ করে রাখতে হবে এবং এক্সট্রা মেমোরি লাগবে। আর যদি রিকার্সিভ অপারেশনে যাই, নোটগুলোকে আমাকে স্ট্যাকের মধ্যে পুশ করা লাগবে না, কিন্তু এটা প্রোগ্রাম অটোমেটিক্যালি রিকার্সিভ ওয়েতে সামনে আগাবে। আর এটা অপটিমাল কিনা, এটা আসলে অপটিমাল না। কারণটা হচ্ছে, যদি ওই যে একটাই কারণ, যে কমপ্লিটনেসের যে সংজ্ঞাটা, সেটাই কারণ। যদি আমার কোনো নোড, যেহেতু আমরা সার্চিং করতেছি, যদি আমাদের কোনো সার্চিং নোড যদি রুটের একদম খুব কাছে থাকে, রুটের একদম কাছে ছিল কিন্তু একটা ব্রাঞ্চে সে ট্রাভার্স করতে যে ইনফাইনাইট ডেপথে হারায় গেছে, ঠিক আছে? ধর এটা এইখান থেকে, এটা হচ্ছে সোর্স নোড, এটা হচ্ছে আমাদের গোল নোড, কিন্তু ডিএফএস এর মাধ্যমে আমি একটা ব্রাঞ্চ সার্চ করতে গিয়ে ইনফাইনাইট ডেপথে চলে গেছি। এই কেস যদি আর হয়ে থাকে। এখানে স্পেস উইথ লুপস বলতে কি বোঝানো হচ্ছে? কোনটা? স্যার ওই যে প্রথম লাইনে স্পেসেস উইথ লুপস। ও আচ্ছা, স্পেসেস উইথ লুপস হচ্ছে যে ধরনের যে আমাদের যে ব্রাঞ্চিং গুলো আছে, ব্রাঞ্চিং গুলো তো নিজেদের মধ্যেও এরকম লুপ আকার তৈরি করতে পারে। জি স্যার। ঠিক আছে, আমরা তো দেখছি যে একটা গ্রাফের মধ্যে এরকম লুপ যদি থাকে, তাহলে সেটা লুপের মধ্যে আটকায় যেতে পারে। তো এটা কখন আটকাবে, যদি আমরা ওই যে ভিজিটেড একটা অ্যারে রাখতাম। মানে আমাদের যে অ্যালগোরিদম যেটা আমরা দেখছি ল্যাবে, আমরা কিন্তু একটা ভিজিটেড অথবা কালার নামে একটা অ্যারে রাখতাম, যেখানে যে নোড যখন ভিজিটেড হয়ে যাচ্ছিল তাকে আমরা মার্ক করে রাখতেছিলাম এই নোড এখন ভিজিটেড বা ট্রাভার্সড হয়ে গেছে। তো ওই সিস্টেমটা যদি আমরা না রাখি, স্যার তাহলে তাহলে তো ডিএফএস এর অ্যালগোরিদম মানে আমাদের ইমপ্লিমেন্টেশন সমস্যা, কিন্তু ডিএফএস তো কাজ করে সাইক্লিক গ্রাফেতে। তাহলে স্যার স্যার সেটা ড্রব্যাক কিভাবে হতে পারে? আমি সেটাই বলতেছি, এটা হচ্ছে যদি আপনার এটা লুপের মধ্যে চলে যায়, একই নোড বারবার স্ট্যাকে পুশ করতে হবে যদি ভিজিটেড আমরা মার্ক করে না রাখি। ঠিক আছে? তো এবং ভিজিটে যদি মার্ক করে না রাখা হয় এবং সেটা হচ্ছে বারবার একই নোডকে পুশ করার কারণে ইনফাইনাইট হচ্ছে নোড হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশড হবে। মানে একই নোড হাজারবার পুশ হইতে পারে যদি একটা লুপের মধ্যে পড়ে যায়, যদি আমরা ভিজিটেড প্যারামিটারটা না রাখি। ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে, কিন্তু ট্রি এর ক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যা হবে না। ট্রি এর ক্ষেত্রে তো কোনো লুপ নাই। ঠিক আছে? জি তো স্যার। ট্রি এর ক্ষেত্রে এই সমস্যাটা ভিজিটেড না রাখলেও হবে না কখনো, খুব একটা সমস্যা হবে না। ট্রি এর ক্ষেত্রে যেহেতু লুপ নাই, তো এটা এই ওই ইনফাইনাইট লুপে পড়ার সম্ভাবনা নাই। কিন্তু জেনারেল টার্মসে এটা ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারে। জি স্যার, তাহলে এই ড্রব্যাক দুইটা আসলে একই জিনিস। হ্যাঁ। আচ্ছা, এটার অপটিমালিটি কিনা, অপটিমালের যে বিষয়টা সেটা হচ্ছে যে কত দ্রুত বা খুব কম কস্টে সার্চ করতে পারতেছে কিনা। তো যেটা বলতেছিলাম যে যদি আমার এরকম একটা ব্রাঞ্চ থাকে যে এটা ইনফাইনাইট ডেপথে চলে গেছে, হ্যাঁ, তো তখন কিন্তু আমার গোল নোডটা ছিল সোর্সের খুব কাছে। তো এই ব্রাঞ্চ খুঁজতে 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 যত টাইম লাগবে এই গোলের কাছে পৌঁছাতে, আহ, ও আমার এমনিতেই অনেক বেশি সময় লাগবে। সো কিন্তু যদি পিএফএস অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এটা খুব সহজে অনেক দ্রুত খুঁজে পাইতাম। তো এইটা হচ্ছে সমস্যা, এই জন্য এটা হচ্ছে অপটিমাল না। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিএফএস এবং ডিএফএস দুইটা অ্যালগোরিদমের মধ্যেই কোনো না কোনো আহ, কি বলে ভালো ইয়া আছে, আউটকাম আছে, আবার কোনো না কোনো খারাপ আউটকামও আছে। ঠিক আছে? সো যেটা আমাদের ভালো আউটকাম বিএফএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে বিএফএস টা লেভেল ওয়াইজ সার্চ করে। আর যেটা ডিএফএস, সেটার ভালো আউটকামটা হচ্ছে এটাতে মেমোরি কম লাগে যদি আমরা রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন করি। তো আমি রিকার্সিভ ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছি না ডিএফএস সার্চের। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ডেপথ লিমিটেড সার্চ। আচ্ছা, ডেপথ লিমিটেড সার্চটা কি সেটা আগে একটু এক্সপ্লেন করতে হবে। আমরা নাম শুনে বুঝতে পারতেছি যে ডেপথ লিমিটেড সার্চ মানে ডেপথকে আমরা লিমিট করে দিব। অর্থাৎ আমাদের গ্রাফটা যদি অনেক বড় থাকে, আমরা যদি চাই গ্রাফের কিছু অংশ সার্চ করতে পারি, অর্থাৎ আমরা গ্রাফের ডোমেইনটাকে লিমিটেড করে দিচ্ছি। ঠিক আছে? যেমন আমি যদি বলে দিই এরকম ধরেন গ্রাফটা আছে এরকম,
এখানে হাজারটা নোড আছে, ঠিক আছে, হাজার হাজার নোড আছে এখানে। তো আমি এত হাজার হাজার নোড আমি খুঁজতে চাচ্ছি না, তা আমি চাইতেছি যে লিমিট করে দিতে। আমি বললাম যে তুমি সর্বোচ্চ 3 ডেপথ খুঁজতে পারবা। তো 3 ডেপথ খুঁজতে পারা মানে কি, যে 3 ডেপথের নিচে আমার গ্রাফে যত যাই কানেক্টেড থাকুক বা না থাকুক, 3 ডেপথের নিচে সে যাবে না। যেমন এটা হচ্ছে ধরেন 0 ডেপথ, এটা হচ্ছে 1 ডেপথ, এটা 2 ডেপথ, এটা হচ্ছে 3 ডেপথ। তো আমি যখন লিমিটটা সেট করে দিলাম, এর মানে হচ্ছে কম্পিউটারকে আমি রেস্ট্রিকশন দিয়ে দিলাম, সার্চিং বা কম্পিউটার বলতে যে কোনো কম্পিউটিং ইঞ্জিন বা রোবট, তাকে রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে এই ডেপথের নিচে যাওয়া যাবে না। তো এটা হচ্ছে ডেপথ লিমিটেড সার্চ। হ্যাঁ, গ্রাফটা ইনফাইনাইট হইতে পারে বা ফাইনাইটও হইতে পারে, কিন্তু ডেপথ আমি বলে দিব সরাসরি, মানে লিমিট দিয়ে দিব। সো এটা এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা আসলে রিকার্সিভ ওয়েতে সলভ করার যে অ্যাপ্রোচটা, সেটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস সার্চিং স্ট্র্যাটেজি দিয়ে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, মানে ডেপথ লিমিটেডের সাথে ডেপথ লিমিট করে দিচ্ছি শুধুমাত্র গ্রাফটাকে বাউন্ডারি দেওয়ার জন্য, আর সার্চিংটা আমরা অ্যাপ্লাই করতে পারি ডিএফএস। তো এইখানে যে রিকার্সিভ অ্যালগোরিদমটা আসলে এখানে দেওয়া হয়েছে, এটা আমাদের ডিএফএস অ্যালগোরিদমের সাথে এই ডেপথ লিমিটকে মার্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি অ্যালগোরিদমটা ডিটেলস এক্সপ্লেন করতেছি না, এটা আপনাদের ল্যাব ম্যানুয়ালে আইডিডিএফএস এ সেই অ্যালগোরিদমটা ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু জাস্ট আমি বোঝার সুবিধার্থে বলি যে ডেপথ লিমিটেড সার্চ কেন আসছে। তো অলরেডি আমরা জানি যে বিএফএস এর ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে এখানে একটা কিউ লাগে, কিউ ডেটা স্ট্রাকচার লাগে, যেটার মাধ্যমে আমাদের নোটগুলোকে স্টোর করে রাখা হয়। ধরেন সোর্স নোড যদি একটা 0 নোড হয়, ধরেন 0 নোডের সাথে চাইল্ড আছে 1000টা চাইল্ড। তো আমি এই এক্সাম্পলটা অনেক জায়গায় দিই। তো তাহলে 0 নোডটা বের হওয়ার পরে কিউ এর ভিতরে 1000টা চাইল্ড পুশ হবে যদি আমরা বিএফএস অ্যাপ্লাই করি। সো পরবর্তী ইটারেশনে কিউ থেকে একটা চাইল্ড বের হবে, কিন্তু আরো 1000টা চাইল্ড কিউ এর ভিতরে পুশ হবে, ঠিক আছে। যদি আমরা ধরে নিই যে প্রত্যেকটা নোডে প্রায় 1000টা চাইল্ড আছে, আমরা এটা জাস্ট ধরে নিচ্ছি, তো একটা চাইল্ড বের হচ্ছে, 1000টা ফেসবুকে চাইল্ড পুশ মিউচুয়াল হবে। ফ্রেন্ডে সাজেস্ট করে ব্যাপারটা অনেকটা এরকম। বুঝি নাই। ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ডে সাজেস্ট করে ফ্রেন্ড সাজেশন, ওইটার ক্ষেত্রে নাকি এরকম হয়ে যায়? না, ওইটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ওটা জাস্ট সিমিলারিটি চেক করে কিছু কিছু সাজেশন দিতে পারে। তো ওইটা আলাদা জিনিস। আমি জাস্ট বলতেছি এখানে গ্রাফের ক্ষেত্রে যে ধরেন একটা নোট বের হয়ে গেলে 1000টা নোট হয়তো আমাকে ইনসার্ট করতে হচ্ছে। হতে পারে। হ্যাঁ, তো একইভাবে পরের ইটারেশনে আবার একটা নোট বের হবে, এখানে থাকবে 998টা। এখানে তো আরো 1000টা ছিলই, সাথে আরো 1000টা নোট অ্যাড হচ্ছে এর পাশে। তার মানে কি, এটা এক্সপোনেনশিয়ালি হচ্ছে আমাদের স্পেস গ্রো করতেছে বিএফএস এর ক্ষেত্রে, যদি এরকম বড় গ্রাফ হয়, ইনফাইনাইট গ্রাফ হয়। তো এইটা একটা সমস্যা, ডেফিনেটলি এটা একটা সমস্যা, কারণ আমার এক্সট্রা মেমোরি লাগতেছে স্টোর করার জন্য। এই তাহলে এই সমস্যাটা হচ্ছে স্পেসের সমস্যা। বিএফএস এর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে স্পেসের সমস্যা। আর ডিএফএস এর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ খুঁজতেই অনেক সময় লেগে যাবে। এই ব্রাঞ্চের একদম তলানিতে যেতে হবে, তারপর আবার রিটার্ন করতে হবে, দেন আবার এই ব্রাঞ্চ খুঁজতে হবে, তারপর আবার রিটার্ন করতে হবে, আবার এই ব্রাঞ্চ খুঁজতে হবে। সো এরকম অনেক অনেক ব্রাঞ্চ খুঁজতে গেলে মানে হিউজটা পরিমাণ টাইম লেগে যেতে পারে। সো এটা ডেফিনেটলি লাগবেই, লেগে যেতে পারে বলে কথা না, লাগবেই। সো এই দুইটা হচ্ছে গিয়ে সমস্যা। সো এই দুইটা থেকে ওভারকাম করার জন্য এই ডেপথ লিমিটেড সার্চটা কনসেপ্ট চিন্তা করা হয়েছে। তো ডেপথ লিমিটেডে যেটা করা হয়, ওই যে বললাম, ডেপথকে লিমিটেড করে দেওয়া হয়, অর্থাৎ ডেপথকে একটা সার্টেন ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করে দিই যে এর নিচে যাওয়া সম্ভব হবে না। এবং আমরা সার্চিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো হচ্ছে ডিএফএস। ডিএফএস অ্যাপ্লাই করার কারণ হচ্ছে ওই যে এক্সট্রা যে মেমোরি লাগতেছে কিউয়ে, যদি আমরা রিকার্সিভ সলিউশন চিন্তা করি, ডিএফএস এর ক্ষেত্রে এক্সট্রা মেমোরি স্পেস লাগবে না। সো এই দুইটা স্ট্র্যাটেজিকে মার্জ করে আসলে ডেপথ লিমিটেড সার্চ চিন্তা করা হয়েছে, ঠিক আছে।
তো আমি জাস্ট একটা উদাহরণ দেই, যে ধরেন আমাদের ডেপথ লিমিট হচ্ছে এখন 2, ডেপথ লিমিট হচ্ছে 2। তো আমরা গ্রাফটা ট্রাভার্স করতে পারবো এইটুকু পর্যন্ত। ঠিক আছে, সো কিভাবে ট্রাভার্স করবো এখন? ধরেন ডিএফএস অ্যাপ্লাই করে ট্রাভার্স করবো। তাহলে এই নোড থেকে আমরা এই নোডে আসবো, চাইল্ড নোড। তাহলে আমি এটার নাম দিয়ে দিই 0 1 2 3। আচ্ছা, সো 0 থেকে 1-এ গেলাম, ডিএফএস অ্যাপ্লাই করতেছি। 1 থেকে আমরা 2-তে যাব। 2 থেকে কি আমরা 7-এ যাওয়ার ট্রাই করবো? আর না স্যার, লিমিট তো ক্রস করে আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ, লিমিট ক্রস হয়ে যাবে। লিমিট দেওয়া হয়েছে এই জন্য, যেটাকে ক্রস করা যাবে না, অর্থাৎ গ্রাফের ভিজিবিলিটিটাকে আমরা কেটে ফেলছি। ঠিক আছে, সো মানে আমরা চোখে দেখতেছি গ্রাফ পুরোটাই আছে, কিন্তু কম্পিউটারকে আমরা লিমিট দিয়ে দিছি, যার এর মানে এটা বোঝাচ্ছি যে কম্পিউটারের স্কোপটা এইটুকু পর্যন্তই। তো এর নিচে আর সে যেতে পারবে না। তো তখন কি করবে? সে আবার রিটার্ন করবে, যেহেতু ডিএফএস অ্যাপ্লাই করতেছি। এরপর আবার 1 থেকে 3-এ যাবে, 3 থেকে আবার 1-এ আসবে। এইভাবে আসলে রিকার্সিভলি কাজগুলো চলতে থাকবে। 0 থেকে আবার 6-এ যাবে, 6 থেকে 5, এইভাবে আসলে রিকার্সিভ, সরি 6 না, 4, 4 থেকে 5-এ যাবে, 5 থেকে আবার 4, এভাবে রিকার্সিভলি চলতে থাকবে স্টেপ বাই স্টেপ কাজগুলো। তো এটা হচ্ছে কি লিমিটেড করে দিলাম, ডেপথকে আমরা লিমিটেড করে দিচ্ছি এবং সার্চ করতেছি ডিএফএস এর মাধ্যমে। তো এটাকে আমরা বলবো শুধুমাত্র ডেপথ লিমিটেড সার্চ। যদি আমরা শুধুমাত্র ডেপথকে লিমিটেড করে দিই, আর একটা সার্চ স্ট্র্যাটেজি আছে এইটার মতোই, এইটাই আসলে এইটাই, সেটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ ফার্স্ট সার্চ। ইটারেটিভ ডিপেন্ডিং মানে হচ্ছে আমরা যে ডেপথ লিমিট করে দিচ্ছিলাম, সে লিমিটটাকে এখন আমরা শুধুমাত্র একবার লিমিট করে দিব না, আমরা আমাদের কাজের সুবিধার্থে এটাকে বারবার ডেপথ লিমিটটাকে চেঞ্জ করব। তার মানে প্রথমে আমাদের ডেপথ লিমিট থাকবে হয়তো বা 0, তারপরের ইটারেশনের ডেপথ লিমিট থাকবে 1, তারপরের ইটারেশনের ডেপথ লিমিট থাকবে হচ্ছে 2, তারপরের ইটারেশনের ডেপথ লিমিট থাকবে হচ্ছে 3। এভাবে আমরা আমাদের কাজের প্রয়োজনে ডেপথ লিমিটকে আস্তে আস্তে বাড়াবো। কাজের প্রয়োজন বলতে আসলে কি বোঝাচ্ছে? আমাদের যে গোল নোড আছে, গোল নোডটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই যে ডেপথকে আস্তে আস্তে বাড়াবো। প্রথমে থাকবে 0, তারপরে 1, 1 ডেপথে সবাইকে সার্চ করব, তারপরে 2 ডেপথে সবাইকে সার্চ করব, এভাবে 3 ডেপথের, 4 ডেপথের, 100 ডেপথের, এভাবে আস্তে আস্তে ডেপথ বাড়াতে থাকবো। এটাই হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। মানে কনসেপ্টটা খুবই সিম্পল। স্যার, যদি তাহলে আস্তে আস্তে ডেপথ মানে ইনক্রিজ করে খোঁজা হয়, তাহলে তো স্যার এটা মানে শেষে গিয়ে বিএফএস এর মতোই হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, স্যার বিএফএস বিএফএস কিসের এর জন্য মতোই ইউজ আমরা করা কাজ করতেছি, ওই যে ওইটাই তো বললাম, বিএফএস এবং ডিএফএস দুইটা স্ট্র্যাটেজিকে মার্জ করা হয়েছে এখানে। কিভাবে মার্জ করা হয়েছে? বিএফএস এর লেভেলটাকে আমরা আস্তে আস্তে যে ইটারেটিভ ভাবে বাড়াচ্ছি, এবং আমরা সার্চ করতেছি ডিএফএস অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে সুবিধাটা কোথায়? বিএফএস এর মতো সার্চ হচ্ছে না, মানে শুধুমাত্র লেভেলটা বাড়তেছে। তো জি বিএফএস এর যে কিউ এর যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। কারণ হচ্ছে আমরা সার্চ করতেছি ডিএফএস অ্যাপ্লাই করে, ডিএফএস এ আমরা কোনো স্যার কিওয়ার্ড বুঝেছি, দেখতেছি। স্পেস কমাচ্ছে হচ্ছে ডিএফএস আর টাইম কমাচ্ছে বিএফএস বা এরকম হ্যাঁ, কিছু দুইটা হ্যাঁ, আমি। হ্যাঁ। সো এইটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের অ্যাপ্রোচ, দুইটা অ্যালগরিদমকে এভাবে কম্বাইন করা। সো আশা করি বুঝতে পারছেন। তো ইটারেটিভ ডিপেন্ডিং আর ডেপথ লিমিট, এটার মধ্যে মিলটা হচ্ছে যে ডেপথ লিমিটে শুধুমাত্র একবার ডেপথকে লিমিটেড করে দেওয়া হয়, শুধুমাত্র একবার ইনিশিয়ালি বলে দিবে যে ডেপথ এত। কিন্তু ইটারেটিভ ডিপেন্ডিং এর ক্ষেত্রে যেটা হবে যে ডেপথ লিমিটটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এইটাই। সো এখানে জাস্ট একটা সিমুলেশন দেখানো হয়েছে, সিমুলেশনটা খুবই ইজি। প্রথমে লিমিট 0 সার্চ করা হচ্ছে। সো লিমিট 0-তে আমাদের কি বলে, শুধুমাত্র রুট নোডটাই ছিল। সো রুট নোডের পরে
লিমিট যে 1 করে দেওয়া হয়েছে, 1 করে দিলে আমাদের যে এক লেভেলে যতগুলো নোড আছে সবাইকে আস্তে আস্তে ট্রাভার্স করা হবে ডিএফএস অ্যাপ্লাই করে। এ থেকে বিতে যাবে, বি থেকে আবার সিতে যাবে, সরি বি থেকে সিতে না, বি থেকে এতে যাবে, তারপর আবার সিতে ব্যাক করবে এইভাবে। এবার যদি আমার লিমিট বাড়াই দিই, so এইভাবে আস্তে আস্তে রিকার্সিভ ওয়ে যেতে যেভাবে সার্চ করতো সেইভাবে আসলে স্টেপ বাই স্টেপ প্রতি ইটারেশনে একই কাজ করতে হবে। এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ইটারেটিভ ডিপেন্ডিং এ সবসময় যে সোর্স নোড থেকে স্টার্ট করার কথা বলছিলাম, যতবার আমরা ইটারেশন বাড়াবো ততবারই কিন্তু এই সোর্স নোড থেকে একই সোর্স নোড থেকে স্টার্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যদি আবার ডেপথ 3 করে দিই, আবারও কিন্তু এই এ থেকেই স্টার্ট, মানে স্টার্ট হচ্ছে সার্চিংটা। এবার ডেপথ 4 করে দিলে আবার একইভাবে এ থেকে স্টার্ট হবে সার্চিংটা, শুধু ডেপথটা বাড়তেছে। তো এখানে ওভারঅল একটা কমপ্লেক্সিটির একটা ম্যাপিং দেখানো হয়েছে। যদি আমরা ডেপথ লিমিটেড সার্চ করতাম তাহলে আমাদের কমপ্লেক্সিটিটা বা নাম্বার অফ ব্রাঞ্চিং ফ্যাক্টরস, যেটা বি যদি চিন্তা করতাম বি, তাহলে আমাদের কোন কতগুলো নোডকে ট্রাভার্স করতে হইতো সেটার একটা ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা হিসাব করলেই পাবো। যেমন যদি আমরা জিরো ডেপথে যাই, শুধুমাত্র একটা নোডকে ট্রাভার্স করতে হচ্ছে, অর্থাৎ যে রুট নোড সেটা। যদি এক ডেপথে যাই তাহলে একটা প্লাস ওই নোডে যতগুলো চাইল্ড ছিল, তো জিরো নোডের চাইল্ড ছিল বি সংখ্যক। ঠিক আছে, সো জিরো নোড প্লাস, মানে জিরো নোড হচ্ছে নিজে একটা, জিরো নোড নিজে হচ্ছে একটা, আর তার চাইল্ড হচ্ছে বি সংখ্যক। ঠিক একইভাবে যদি আমরা তার পরের ডেপথে যাই, তারপর ডেপথে যেটা হবে জিরো নোড নিজে, মানে সোর্স নোড নিজে, তার চাইল্ড বি সংখ্যক, এবং তাদের চাইল্ড আরো বি স্কোয়ার সংখ্যক। তো এইভাবে হচ্ছে ডেপথ ওয়াইজ আমাদের চাইল্ড গুলো হচ্ছে বাড়তেছে। তো এতগুলো নোডকে আমাদের ট্রাভার্স করতে হবে যদি আমরা ডেপথ লিমিটেড সার্চ অ্যাপ্লাই করি। আর ইটারেটিভ ডিপেন্ডিং সার্চে দেখেন সেম জিনিস, মানে বি টু দ্য পাওয়ার 0, বি টু দ্য পাওয়ার 1, বি টু দ্য পাওয়ার 2, বি টু দ্য পাওয়ার 3, বা এইভাবে আসতেছে। সেম জিনিস, কিন্তু এখানে একটা নতুন টার্ম যুক্ত হয়েছে, D+1 মাল্টিপ্লিকেশনের মধ্যে। এটা কেন হয়েছে কেউ বলতে পারবেন? স্যার বুঝিনি কোয়েশ্চেনটা, আর আবার একটু বলবেন? মানে কোশ্চেনটা হচ্ছে যে ডেপথ লিমিটেড সার্চের যে এই যে ভ্যারিয়েবলস গুলা বি, সেগুলো কিন্তু এখানেও আছে, যে বি টু দ্য পাওয়ার 0, বি টু দ্য পাওয়ার 1, বি স্কোয়ার, এভাবে সবগুলো কিন্তু এখানে আছেই। কিন্তু কোশ্চেনের বিষয়টা হচ্ছে যে ইটারেটিভ ডিপেন্ডিং এ এই টার্মসটা কেন আসছে, D+1, ডি, D-1, এটা কেন আসছে? ডি হচ্ছে আমাদের ডেপথ। ঠিক আছে, ডি হচ্ছে ডেপথ। তাহলে কোশ্চেনটা হচ্ছে এইগুলো কেন আসছে? স্যার বুঝতেছি না আসলে এটা। আচ্ছা, এইটা হচ্ছে যে আমরা যখন ফিগারটা যদি আবার দেখি তাহলে সহজে বুঝতে পারবো। ধরেন আমি জাস্ট 3 ডেপথের কথা বুঝাইতেছি। ঠিক আছে, সো ইটারেটিভ ডিপেন্ডিং এ যদি যাই, আইডি ডিএফএস, ইটারেটিভ ডিপেন্ডিং এ যদি যাই তাহলে কি হচ্ছে, প্রথম নোডটা কয়বার ট্রাভার্স হবে বলেন তো? যদি আমাদের ডেপথ লিমিট বলি হচ্ছে 3, সর্বোচ্চ 3বার, স্যার তাহলে কি তাহলে 3বারই হবে। জিরোর জন্য একবার ট্রাভার্স হবে, একবারের জন্য একবার ট্রাভার্স হবে, 3বারের জন্য আবার ট্রাভার্স হবে না, 2বারের জি জন্য হবে, স্যার। জি স্যার, 3বারের জন্য হবে। তাহলে টোটাল কয়বার হয়েছে এখানে? 3বার। n বার স্যার, n এর বাস। ভ্যালু জি 3 বার। স্যার, টোটাল হচ্ছে 4বার। ডেপথ বলছে 3বার, মানে ডেপথ যদি n হয় জি স্যার। তার সাথে একবার কিন্তু এক্সট্রা অ্যাড হচ্ছে, তাই না? কারণ তার মানে কি, 0 নম্বর নোডের ডেপথ, সরি, জিরো ডেপথে যে নোড আছে সেটা কি D+1 বার ট্রাভার্স হচ্ছে না বারবার? জি স্যার, তারপর ডি, তারপর D-1। হ্যাঁ, তো তারপরের লেভেলে যেটা আছে, তারপরের লেভেলে আসলে বলতে কোনটা, তারপর লেভেল হচ্ছে দুই লেভেল নাম্বার 1। লেভেলের যে নোডগুলো আছে। তো এই নোডগুলো তো আসলে কিন্তু আহ, যদি আমরা বলি যে
3 ডেপথ, তাহলে কয়বার হচ্ছে? 0 এর জন্য তো অবশ্যই হবে না, 1 এর জন্য হচ্ছে, 2 এর জন্য হচ্ছে, 3 এর জন্য হচ্ছে। সেকেন্ড লেভেলের যে নোডগুলো আছে তারা 3বার ট্রাভার্সড হচ্ছে। মানে n বার। হ্যাঁ, তো তার মানে ডেপথের যে নাম্বার বলছি আমি সেইবার ততবার ট্রাভার্স হচ্ছে। জি স্যার। তারপরে যেটা আছে থার্ড ডেপথের যে নোড আছে, স্যার n-1 করে করতে হয় না? হ্যাঁ, তো এইভাবে আসলে জিনিসটা আমাদের আগাচ্ছে। তো তো আমাদের যত ডেপথ থাকবে, ডি যদি আমাদের এখানে অনেক বেশি থাকে, তো এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, ডিএম ভ্যালু কমতে থাকবে, এবং লাস্টের যে লেভেলের নোডটা সেটা শুধুমাত্র একবারই ট্রাভার্সড হবে। ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন বাই 1, ওটা একবারই ট্রাভার্স হবে লাস্ট যে লেভেলটা আছে। সো এটা হচ্ছে আইডিডিএফএস এর ওভারঅল নোড এক্সপ্যানশনের কমপ্লেক্সিটি। সো ডেফিনেটলি ডিএফএস এর চাইতে আইডিডিএফএস একটু কমপ্লেক্স, কারণ হচ্ছে একই নোডকে বারবার ট্রাভার্স করতে হচ্ছে লেভেল ওয়াইজ সার্চ করতে গেলে। কিন্তু সুবিধাটা হচ্ছে যে এর কি বলে, বারবার ট্রাভার্স করতে হইলেও এর আপনার ইয়া করতেছে নোট না, যদি বেশি মানে ডিপ একটা হয় নোড, তাহলে সেখানে যাচ্ছে না। হ্যাঁ একটা নোড অনেক ডেপথে চলে যাচ্ছে না। ঠিক আছে, সো ডেপথে চলে গেলে যে টাইম কমপ্লেক্সিটি লাগতো ব্রাঞ্চ খুঁজতে 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 খুঁজতে, তার চেয়ে একই নোড বারবার ট্রাভার্স করার কমপ্লেক্সিটি বহুগুণে কম। ঠিক আছে, সো আইডিডিএফএসটা যদি আমরা এরকম হিউজ বাল্কি গ্রাফ চিন্তা করি তাহলে সুবিধাজনক। কিন্তু যদি খুবই সিম্পল কোনো গ্রাফ হয়, সেখানে আইডিডিএফএস অ্যাপ্লাই করা, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ অ্যাপ্লাই করাটা টাইম কমপ্লেক্সিটি আরো বাড়ায় দিবে। সো আসলে মূল কথাটা হচ্ছে যে বিএফএস ডিএফএস বা আইডিডিএফএস কোনো অ্যালগোরিদমই পারফেক্ট না। এটার অ্যাপ্লিকেশন আসলে আমাদের গ্রাফের টাইপের উপর ডিপেন্ড করবে, আমরা কোন টাইপের গ্রাফের উপরে কাজ করতে চাচ্ছি। যদি খুব বাল্কি গ্রাফ হয়, মানে হিউজ পরিমাণে নোড এজ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আইডিডিএফএস অ্যাপ্লাই করতে পারি। আর যদি নর্মাল কোনো গ্রাফ হয়, খুবই কম নোড আছে, সেক্ষেত্রে আমরা বিএফএস বা ডিএফএস যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে কি কথা। তো এখানে জাস্ট একটা কমপ্লেক্সিটির বিষয় বলা হয়েছে, তো আপনার এটা একটু পড়ে দেখবেন, বইয়েও সেটা ব্যাখ্যা করা আছে, আপনার এখানে বিশেষ কিছু বলতেছি না। তো নেক্সট আমাদের যেটা দেখা হচ্ছে আমাদের ইটারেটিভ ডিপেন্ডিং এর প্রপার্টি গুলো, এটা কমপ্লিট কিনা? হ্যাঁ, ডেফিনেটলি কমপ্লিট, কারণ হচ্ছে আমরা ডেপথ যেহেতু ইটারেটিভলি বাড়াচ্ছি, তো আমরা ডেপথের বাইরে যাচ্ছি না। তার মানে ইনফাইনাইট ডেপথ হলেও আমরা একটা ডেপথের মধ্যে, সার্টেন ডেপথের মধ্যে থাকবো, কারণ আমরা ইটারেটিভলি ডেপথ বাড়াচ্ছি। টাইম কমপ্লেক্সিটি ডেফিনেটলি একটু বেশি হবে, স্পেস কমপ্লেক্সিটি অতটা না, কারণ এটা জাস্ট নোটগুলোকে স্টোর করার জন্য যেটুকু কমপ্লেক্সিটি দরকার, মেমোরি দরকার, সেটুকুই হবে। আর এটা অপটিমাল কিনা? হ্যাঁ, এটা অপটিমাল, কারণ এখানে প্রত্যেকটা স্টেপ কস্ট হচ্ছে 1, এবং এটা ইনফাইনাইট ডেপথে হারাই যাবে না, তো এটা অপটিমাল। স্যার এটা অপটিমাল কিভাবে হয়? কারণ এখানে তো টাইম কমপ্লেক্সিটি অলরেডি আমরা দেখছি যে প্রতি স্টেপে বেশি নিয়ে নিচ্ছে। না, অপটিমাল ইন এ সেন্স কমপ্লেক্সিটি বেশি হওয়ার কারণে না, অপটিমাল হচ্ছে যে আপনার কম্পেয়ার টু দ্য ইনফাইনাইট ডেপথে যে সার্চিং এর টাইম কমপ্লেক্সিটি, সেটার ও চাইতে আচ্ছা। ইটারেটিভলি আমরা যদি আগাই তাহলে কিন্তু কম টাইম লাগবে, সেই দিক থেকে অপটিমাল। জি স্যার, বুঝেছি। ওকে, সো এখানে জাস্ট কিছু অ্যালগোরিদমের যে কম্পারিজন সেটা দেখানো হয়েছে, যে কোন নোডের, কোন অ্যালগোরিদমে কি রকম কি কমপ্লেক্সিটি দাঁড়ায়, এবং মানে ওই যে 4টা প্রপার্টি যে বিষয়টা, কমপ্লিট কিনা, টাইম কম, স্পেস এবং অপটিমালিটির বিষয়গুলো, সেটাকে জাস্ট লিস্ট করে এখানে দেখানো হয়েছে। সেটা এটা খুবই যখন আমরা কোনো পেপার স্টাডি করব বা কোনো আহ, কি বলে এটাকে, কম্পারিজন করব অনেকগুলো অ্যালগোরিদমের মধ্যে, তখন আমাদের এই সিমিলার প্রপার্টির মাধ্যমে আমাদের কম্পারিজনটা দেখাইতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা টেবুলার কম্পারিজন বলতে পারি। সো এখানে আর তেমন কিছু বলার নাই।
এই যে এটা তো যে রিপিটেড স্টেটের কথা বলা হয়েছে, যদি আমরা এই লুপ গুলাকে হ্যান্ডেল করতে না পারি, অর্থাৎ আমাদের যদি কোনো কি বলে ভিজিটেড অ্যারে যদি আমরা না রাখি, তাহলে রিপিটেড স্টেট বারবার আসবে এবং আমাদের কমপ্লেক্সিটি তৈরি করবে, যার কারণে আমরা এখানে একটা ওই স্ট্র্যাটেজি দেখানো হবে যে আমরা নোটগুলোকে ভিজিটেড মার্ক করে রাখবো। ঠিক আছে, তো এখানে আসলে তেমন কিছু বলার নাই, যে এই কথাগুলো অলরেডি বলে ফেলছি। তো আমাদের এই চ্যাপ্টার যে 3 যেটা, অর্থাৎ সার্চিং এর যে চ্যাপ্টারটা, সেটা মোটামুটি শেষ। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা নেক্সট চ্যাপ্টার যেটা, সেটাতে জাস্ট কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো, 2-3টা চ্যাপ্টারের, সরি 2-3টা স্লাইড বলবো, আর জাস্ট প্রিভিউটা দেখানোর জন্য। স্যার সিটিতে আজকের পর্যন্ত সিলেবাস? সিটিতে, হ্যাঁ, সিটিতে আমরা আজকে পর্যন্ত সিলেবাস রাখতে পারি। সিটি আমাদের হচ্ছে 10 তারিখে, তাই জি তো স্যার। নাকি? হ্যাঁ, বৃহস্পতিবার 10 তারিখ। ঠিক আছে, সো এখন আমি জাস্ট চ্যাপ্টার 4 এর কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো, মানে খুব বেশি না, 2-3টা স্লাইড, বা 2-3টা না, আসলে 2-3টা টপিক বলবো, তারপর আমরা শেষ করতেছি। তো চ্যাপ্টার 4 যেটা, সেটা হচ্ছে আমাদের এই ইনফর্মড সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন। ইনফর্মড সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন হচ্ছে ওই যে আমরা বলতেছিলাম যে আনইনফর্মড সার্চ আর ইনফর্মড সার্চের মধ্যে পার্থক্য কি। তো আনইনফর্মড সার্চের ক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন, এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকে না, অর্থাৎ প্রবলেম ডেসক্রিপশন বাদে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকে না। কিন্তু ইনফর্মড সার্চের ক্ষেত্রে প্রবলেম ডেসক্রিপশনের বাদেও একটা ইনফরমেশন দেওয়া থাকে, কিছু স্মল ইনফরমেশন দেওয়া থাকে, এবং সেই ইনফরমেশনটা কিভাবে দেওয়া থাকে বা সেই ইনফরমেশন দেওয়া থাকলে সার্চিং এ কি সুবিধা হয়, সেটা নিয়ে আসলে এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। সো এই জন্য এর নাম হচ্ছে ইনফর্ম সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন। সো আমি অলরেডি যেটা বলছি যে এই সার্চ স্ট্র্যাটেজি শুধুমাত্র প্রবলেম ডেফিনেশনে যেটা আছে সেটাই ব্যবহার করে তা না, এটার প্রবলেম ডেফিনেশনের বাইরেও কিছু ইনফরমেশন ব্যবহার করে থাকে। যেমন একটা আনইনফর্মড সার্চের এক্সাম্পল আমরা তো অলরেডি যে জানি যে বিএফএস, ডিএফএস, আইডিডিএফএস, কিন্তু ইনফর্ম সার্চের উদাহরণ হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। বেস্ট ফার্স্ট সার্চ মানে এটাও শুনতে বিএফএস এর মতো, কিন্তু এটা বেস্ট ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ না। তো বেস্ট ফার্স্ট সার্চে যেটা করা হয়, কোন নোটটা এক্সপ্যান্ড করা এখন বেস্ট, সেটাকে যাচাই বাছাই করে এক্সপ্যান্ড করতে হয়। ঠিক আছে, যে নোটটা আমাদের জন্য এখন যাচাই বাছাই করা বেস্ট হবে, সেই নোটটাকে এক্সপ্যান্ড করতে হবে। তো এখন কোশ্চেন আসবে যে কোন নোটটা আমাদের জন্য বেস্ট, সেটা আমরা কিভাবে বুঝবো? তো এই কোশ্চেনটা আনসার করতে গেলে আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমাদের ইন্টেনশনটা কি। আমাদের ইন্টেনশন কি, আমরা কস্ট মিনিমাইজেশন করতে চাচ্ছি, না টাইম মিনিমাইজেশন করতে চাচ্ছি, না কোনটা করতে চাচ্ছি? তো সেই পার্সপেক্টিভ থেকে তখন আমাদেরকে একটা ইভালুয়েশন ফাংশন ডিজাইন করতে হবে। ঠিক আছে, মানে আমাদের ইভালুয়েট করতে হবে আমাদের যে টার্গেটটা, সেটা ইভালুয়েট করতে হবে। যেমন আমাদের টার্গেট যদি হয় কস্ট অপটিমাইজেশন, তাহলে আমাদের ইভালুয়েট করতে হবে আমি যদি নেক্সট যে স্টেপটা নিব সেটা আসলেই কস্ট অপটিমাইজেশন হবে কিনা। তো এই জন্য অথবা যদি আমাদের টাইম মিনিমাইজেশন হয়ে থাকে, তাহলে নেক্সট যে স্টেপ আমি নিতে চাচ্ছি সেটা কি টাইম মিনিমাইজ করতেছে কিনা, সেটাকে ইভালুয়েট করতে হবে। সো এই জন্য এখানে আমাদের একটা ইভালুয়েশন ফাংশন দরকার আছে। আর বেস্ট ফার্স্ট সার্চ হচ্ছে আসলে গ্রিডি সার্চ। গ্রিডি সার্চ কাকে বলে, বা গ্রিডি সিস্টেমটা কি, গ্রিডি অ্যালগরিদমটা কি আসলে? স্যার যে অ্যালগরিদমেতে মানে কমপ্লেক্সিটি সব থেকে কম হবে এবং সেই সাথে অপটিমাল রেজাল্টও কনফার্ম ভাবে দিবে।
না, গ্রিডিতে অপটিমাল রেজাল্ট কনফার্ম ভাবে দেয় না। তাহলে তো স্যার সেটা গ্রিডি সার্চে হয় না নাকি? না না, গ্রিডিতে অপটিমাল সবসময় হবে জিনিসটা এমন না। বরঞ্চ প্রথম যেটা বলছেন যে গ্রিডিতে স্যার যেটা, ওটা তো জাস্ট গ্রিডি অ্যাপ্রোচ বলে যে। হ্যাঁ, গ্রিডি অ্যাপ্রোচ মানে হচ্ছে যেটা আমার জন্য কারেন্টলি বেস্ট জি স্যার। সেটা চুজ করা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিডি, কারেন্টলি বেস্ট যেটা সেটাকে চুজ করা, নট ওভারঅল প্রবলেমের যে অপটিমাল সেটা চুজ করা। জি স্যার। জি স্যার, মানে এই স্টেপে হচ্ছে কারেন্টলি অপটিমালটা চুজ হ্যাঁ করেন। হ্যাঁ, আর তো যদি এটা স্যার আমাদের এতে ওভারঅল বেস্ট রেজাল্ট প্রবলেমটাকে, আসে স্যার। হ্যাঁ, ওভারঅল প্রবলেমটাকে যে আসলে অপটিমাইজেশন করে ফেলবে এমনটা না গ্রিডি সার্চে। তো আমার জন্য আমার কারেন্টলি কোনটা ভালো হবে সেটাকে জাস্ট চুজ করব, এটা হচ্ছে গ্রিডি। সো এই জন্য ইভালুয়েশন ফাংশনে যেটা মানে ক্যালকুলেট করা হয়, যদি আমি কস্ট ইভালুয়েশন করতে চাই তাহলে লোয়েস্ট কস্ট ভ্যালু যে ইটারেশন আমি পাবো সেই নোডের দিকে যাওয়া, বা সেই ইটারেশনটাকে এক্সপ্লোর করা, বা সেই ব্রাঞ্চটাকে এক্সপ্লোর করা। ঠিক আছে, এটাই হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চের মূল মন্ত্র। তো এটা আসলে কখন সবসময় যে অপটিমাল সলিউশন দিবে এমনটা না। তো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের দুইটা এক্সাম্পল আছে এখানে। তো ডেফিনেটলি সেটা ট্রেডিশনাল গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে এ স্টার সার্চ, এবং পরবর্তীতে যেটা আসবে হিউরিস্টিক সার্চ। ঠিক আছে, সো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের আইডিয়াটা আমরা একটু দেখি। এটা অলরেডি বলে ফেলছি যে আমরা আমাদের যে ইভালুয়েশন ফাংশনটা সেটা চুজ করবে যে কোন নোড ট্রাভার্স করাটা আমাদের জন্য বেস্ট হবে। কারেন্টলি আমরা যে স্টেটে আছি সেখান থেকে কোন নোড সার্চ করলে আমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে এক্সপ্যান্ড করব। অর্থাৎ আমাদের এটা কাইন্ড অফ হচ্ছে, ধরেন আমাদের যে আচ্ছা সামনে মনে হয় এক্সাম্পল আছে, সেটা আমি পরে দেখবো। সো জাস্ট আপনার এখন সিচুয়েশন এমন যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, বা আপনি কোনো জায়গায় যেতে চাচ্ছেন, এবং সেই জায়গায় যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ধরেন 10 নম্বর দিয়ে যেতে হবে, মানে শ্যামলে যেতে যাচ্ছেন 10 নম্বর দিয়ে যেতে হবে। আবার আরেকটা হচ্ছে 1 নম্বরের টেকনিক্যাল দিয়ে যেতে হবে। এখন দেখলেন যে টেকনিক্যালে এমন জ্যাম পড়ছে যে আমার 2 ঘন্টা লেগে যাবে শ্যামলে যেতে, কিন্তু 10 নম্বরে কোনো জ্যাম নাই। তাহলে 10 নম্বরে রাস্তা যত ভাঙাচোরাই হোক না কেন, তো আমি কিন্তু এই দিক দিয়ে যাওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে আমার টাইমকে মিনিমাইজ করতে হচ্ছে। ঠিক আছে, সো আমাদের বেস্ট ফার্স্ট সার্চের ইভালুয়েশন ফাংশনটা তখন টাইম মিনিমাইজেশন ক্যাটাগরিতে পড়বে, এবং আমাদের ডিসিশন হবে টাইমকে কিভাবে মিনিমাইজ করা যায়। সো ইমপ্লিমেন্টেশনে যদি আমরা চিন্তা করি, তো আমাদের এই যে অর্ডার দ্য নোটস ইন দ্য ফ্রিঞ্জ ইন ডিক্রিজিং অর্ডার অফ দ্য ডিজায়ারেবিলিটি, অর্থাৎ আমরা যে এক্সপেকটেশন করতেছি সে এক্সপেকটেশন করার মধ্যে যে নোটগুলো সবচেয়ে ভালো, এক্সপেক্টেড যে নোটগুলো ভালো তাদেরকে সবার আগে রাখবো, এবং যারা এক্সপেকটেশন লেভেলটা মিট করতে পারবে না বা কম মিট করে তাদেরকে আমরা শেষের দিকে রাখবো, মানে অর্ডার করে রাখবো, সর্ট করে রাখবো। তো ডিক্রিজিং অর্ডার অফ ডিজায়ারেবিলিটি, তো যে মানে ওই যে যেটা বললাম যে ভালো থেকে খারাপের দিকে সর্ট করে রাখবো। সো এটা কিভাবে কাজ করে, কাজ করার জন্য আমাদের হিউরিস্টিক ফাংশন নিয়ে আমি পরে কথা বলবো। হিউরিস্টিক ফাংশন এবং এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো, নেক্সট ক্লাসে বলবো। আমি জাস্ট গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের কথা বলি। আহ, এখানে কি এটা আসবে? ও আচ্ছা, হিউরিস্টিকের কথা এখানে আসছে, তো বলেই ফেলি। হিউরিস্টিকটা কি আসলে? হিউরিস্টিক হচ্ছে হিউরিস্টিক একটা ফাংশন। যদি একটা ফাংশন ভাবে ডিফাইন করি তাহলে সেটাকে আমরা ডিফাইন করব এইচ অফ এন দিয়ে। এন হচ্ছে আমি কারেন্টলি কোন নোডে আছি, না সরি, এন হচ্ছে আমাদের কারেন্টলি কোন নোডে আছি, এবং হিউরিস্টিক যে ফাংশনটা সেটা ডিক্লেয়ার করবে যে এন থেকে, মানে আমি কারেন্ট যে নোডে আছি সেখান থেকে গোল নোডের একটা এস্টিমেটেড কস্ট। ঠিক আছে, মানে সহজভাবে যদি চিন্তা করি, এই যে আমি একটু আগে যেটা এক্সাম্পল বললাম, আমি আছি মিরপুর 1-এ। আমি যদি এখন শ্যামলীতে যেতে চাই তাহলে আমার দুইটা রাস্তা আছে। একটা রাস্তায় যেতে লাগবে সময় 2 ঘন্টা, আর একটা রাস্তায় যেতে সময় লাগবে আধা ঘন্টা। এবং
এই সময়টা কি আসলে যে ফিক্সড, যে আমি কি আধা ঘন্টা একদম বরাবর আধা ঘন্টাতেই আমি শ্যামলীতে পৌঁছাবো, এটা কি ফিক্সড আসলে? কি মনে হয়? না স্যার। আমি তো আধা ঘন্টা আগেও পৌঁছাইতে পারি, জি স্যার, ফিক্সড হবে না। আবার আধা ঘন্টার চাইতে বেশি সময় লাগতে পারে। তার মানে আসলে এটা ফিক্সড না, মানে এটা একটা অ্যাপ্রক্সিমেশন। হিউরিস্টিক মানে হচ্ছে এক ধরনের অ্যাপ্রক্সিমেশন। এই জন্য এখানে বলা হচ্ছে কি এস্টিমেটেড কস্ট। এটা কিন্তু এস্টিমেট করা হচ্ছে, নট এক্সাক্ট কস্ট। সো এটা যে একদম হবেই হবে সেটা না। এস্টিমেশন আর এক্সাক্ট দুইটার মধ্যে হিউজ পার্থক্য আছে। এস্টিমেশন যেটা করা হচ্ছে, জাস্ট আমি যে নোডে আছি সেখান থেকে গোলে পৌঁছাতে একটা ইনফরমেশন আমাকে বলে দিচ্ছে যে তোমার আধা ঘন্টা লাগতে পারে। এই এস্টিমেশন চুজ করে আমি হয়তো বা ওই রাস্তাতেই গেলাম, তো এখন দেখলাম যে আমার 45 মিনিট সময় লাগছে। আধা ঘন্টা লাগার কথা বলছিল কিন্তু 45 মিনিট লাগছে, হতে পারে। কিন্তু তারপরও আমার ওই যে আর একটা রাস্তা যেটা ছিল 2 ঘন্টা, তো 2 ঘন্টা মানে যে এমন না মানে এই হিউরিস্টিক মানে আবার চিন্তা করতে হবে যে এমন না যে এটা এমনি র্যান্ডমলি বলে দিবে। মানে আমরা বলি না যে এটা ভালো না খারাপ, সেটা কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি ডিসাইড করতে পারি না। আমরা বলি যে খুব ভালো, খুব খারাপ, বা ভালো, চলে, এইভাবে কিন্তু আমরা বলি। তো তার মানে কি, খুব ভালো না হলেও কিছুটা ভালো। ঠিক আছে, তো এটা হচ্ছে এস্টিমেশন। অর্থাৎ আমি এক্স্যাক্টলি যে আমার 2 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা টাইম লাগার কথা বলতেছি, এটা এমন না যে আমি যদি মিরপুর থেকে এই রাস্তা দিয়ে যাই তাহলে আমার 5 মিনিট আমি পৌঁছে যাব। এরকম 2 ঘন্টা এবং 5 মিনিটের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। ঠিক আছে, সো এরকমটা হবে না। 2 ঘন্টা টাইম লাগতে পারে, এর মানে সর্বোচ্চ হয়তো বা একটা থ্রেশহোল্ড থাকবে যে 15-20 মিনিট এদিক সেদিক হইতে পারে। এই এস্টিমেশন নিয়ে কিন্তু আমরা আগাই। ঠিক আছে, যে এরকম লাগবে, ঠিক আছে, 15-20 মিনিট এদিক সেদিক তো হয়। তো তার মানে আমি বলতে চাচ্ছি কি যে একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটার আশেপাশে এই এস্টিমেশনটা আমাদের ডিজারেবল হবে। ঠিক আছে, সো তার মানে আমরা যেটা এস্টিমেট করতেছি সেই কস্টটা কোথায় কম সেদিকটাতে আমরা আগে যাওয়া ট্রাই করব, এবং সেই এস্টিমেট কস্ট কম অনুযায়ী যদি আমরা আগাই তাহলে হয়তো আমরা বেটার রেজাল্ট পেতে পারি। তো এখানে আরো 2-3টা ফাংশনের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে জিএন, যেটা জিএনটা হচ্ছে, একটু দেখতে হবে যে জিএন বলতে কি বোঝানো হচ্ছে। কস্ট ফ্রম ইনিশিয়াল স্টেট টু কারেন্ট স্টেট এন। আমি একটা ছবি আঁকাই। ধরেন এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন এন নাম্বার নোড, আর এইখানে হচ্ছে আমাদের গোল নোড। ঠিক আছে, সো জিএনটা হচ্ছে কি, জিএন হচ্ছে আমি এখন যে এন নাম্বার নোডে আছি, ইনিশিয়াল স্টেট থেকে এই নোডে আসতে যে কস্ট, সেটা হচ্ছে আমাদের জিএন। বুঝতে পারছি? এইচএনটা কি? এইচএনটা হচ্ছে এস্টিমেটেড কস্ট অফ দ্য চিপেস্ট পাথ ফ্রম নোড এন টু গোল নোড। এইচএন হচ্ছে এখানে একটা এস্টিমেট করা হচ্ছে এন নাম্বার নোড থেকে আমি গোল নোডে যাব, সেটা একটা এস্টিমেশন, সেটা হচ্ছে এইচএন। আর এফএনটা কি? এফএন হচ্ছে যে আমি কারেন্টলি যে নোডে আছি, আমি পরবর্তী যে নোডটা চুজ করব, ঠিক আছে, পরবর্তী কোন নোডটা চুজ করব সেইটা হচ্ছে আমাদের ইভালুয়েশন ফাংশন। সো আমি এই এন নাম্বার নোডে আছি, আমার কোন নোডটাকে চুজ করতে হবে, আমি কি এটা চুজ করব নাকি এই পাশেরটা চুজ করব নাকি এই পাশেরটা চুজ করব, কোনটা চুজ করব, তো সেটা ইভালুয়েট করবো হচ্ছে এই এফএন। ঠিক আছে, এইটার আইডিয়া আমাদের ক্লিয়ার রাখতে হবে, নেক্সট ক্লাসে আমাদের এটা লাগবে। আবারও বলি, জিএনটা হচ্ছে আমি কারেন্টলি যে নোডে আছি সেই নোডে পৌঁছাইতে, একদম ইনিশিয়াল নোড থেকে এই নোডে পৌঁছাইতে যে কস্ট, সেটা হচ্ছে জিএন। এইচএন হচ্ছে আমি কারেন্টলি এন নোডে আছি, এন নোড থেকে আমার গোল নোডে পৌঁছাইতে এস্টিমেটেড কস্ট। আর এফএন হচ্ছে আমি যে নোডে আছি সেই নোড থেকে পরবর্তী নোডে এক্সপ্যান্ড করার জন্য যে আমার ইভালুয়েশন ফাংশন যে কস্ট রিটার্ন করবে সেটা।
ঠিক আছে, এই তিনটা ফাংশন আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি আর আজকে বেশি আগাচ্ছি না।